আপনার সেনাবাহিনীর পক্ষ থেকে আপনি পিএনজির অরিজিনাল টার্মটা হচ্ছে পার্সোনা নন গ্রাটা। এটা মানে একটা ল্যাটিন ওয়ার্ড, যেটা সাধারণত ডিপ্লোম্যাটদের বিষয়ে ব্যবহার করা হয়। ডিপ্লোম্যাটসরা যখন কোনো দেশে দায়িত্ব পালন করে তখন তারা ওই দেশের আইনের আওতায় থাকে না। ফলে তারা কোনো অপরাধে জড়িত হলে ওই যে হোস্ট কান্ট্রি তারা তার বিরুদ্ধে আইনগত কোনো ব্যবস্থা নিতে পারে না। তখন তারা তাদেরকে পিএনজি মানে অবাঞ্ছিত ঘোষণা করলে তখন যে দেশের ডিপ্লোম্যাট তারা তাকে ফেরত নিতে বাধ্য হয়। ইদানিং যেটা আমাদের সাথে ঘটেছে সেটা মায়ানমারের অ্যাম্বাসাডার যিনি ছিলেন বাংলাদেশের, তাকে মায়ানমার সরকার পিএনজি ঘোষণা করায় তাকে সাথে সাথে মায়ানমার থেকে দেশে ফেরত আসতে হয়। বাংলাদেশে এটা আইন ছাড়াই চালু ছিল, দীর্ঘদিন এই শব্দটা ব্যবহার হতো এবং রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হতো। একটা অফিসার কোনো কারণে রাজনৈতিক বিরোধী পক্ষের হলে তার বিরুদ্ধে আমরা দেখে আসছি বেশিরভাগ। বাট প্রকৃত অর্থে কারোর বিরুদ্ধে কেউ যদি অপরাধ করে থাকে, আমি আমার দেশে বসবাস করছি, আমার যদি কোনো অপরাধ হয়ে থাকে দেশের আইনে আমার বিচার হবে। আমি চাকরি করে অবসর সংক্রান্ত বিষয় আমি কিছু সুবিধা প্রাপ্য, আমি পেনশন পাই, এটার জন্য আমাকে পেনশন অফিসে যেতে হয়। আমার মেডিকেল সবই সুবিধা পাই, এটার জন্য আমাকে হাসপাতালে যেতে হয়। এছাড়াও ব্যাংক, আমার ক্যান্টনমেন্টে চাকরির কারণে আমার ব্যাংক ক্যান্টনমেন্টের বিভিন্ন কারণে ব্যাংকে হাজির থাকতে হয়। এছাড়াও আরো অনেক ফেসিলিটি আছে যেগুলোর জন্য প্রয়োজন। একজন সাধারণ নাগরিক যে ক্যান্টনমেন্টে এক পথ দিয়ে ঢুকে আর এক পথ দিয়ে বেরোয়, তার জন্য কিন্তু এটা বেশি প্রযোজ্য না। কাউকে যদি বলা হয় আপনি ঢুকবেন না, সে আর ঢুকবে না। কিন্তু একটা সামরিক কর্মকর্তা বা যে সদস্যের জন্য এটা আমি মনে করি সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে এই ধরনের কোনো নিষেধাজ্ঞা বা কোনো কারণ যদি ঘটে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। আমার পেনশন, আমি অবসর নিয়ে চাকরি শেষ করে অবসর নিয়ে আমার মেডিকেল ফেসিলিটি আমি ডিউ, কারো অধিকার নেই। সরকার বলবে কেন আমাকে এটা দেওয়া হবে না। না স্যার, আপনি আমরা সেই পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা থেকে শুরু করে এখন জি। পর্যন্ত আপনি সবসময় দেশের পক্ষে কথা বলেছেন, ভারতের বিরুদ্ধে কথা বলেছেন। এবং আপনি সেনাবাহিনীর যেই অংশটা আপনার সাথে আছে সবসময়, তাদের সবাইকে আমরা দেখেছি। আমরা হাসিনুর ভাইয়ের কথা জানি। আমাদের এখানে ব্রিগেডিয়ার জেনারেল জনাব এটিএম জিয়াউল আহসান আছেন। মেজর রেজাউল হাসান শাহীন ভাই আছেন। তো আমাদের এই যে মানে আপনারা যে কজন আছেন এই সবই তো দেশপ্রেমিক মানুষজন। তো আপনি তাদের একটা নেতৃত্বের জায়গায় আছেন। আপনার বিরুদ্ধে কেন পিএনজি করা হলো? এটাই আমার প্রশ্ন, এটাই আমার সরকারের কাছে আমার এটাই প্রশ্ন করার কথা। কেন পিএনজি আমি প্রথমে আমি রিউমার শুনলাম, কিন্তু আমি যখন কোন একটা কারণে মেডিকেল সাপোর্টের জন্য আমি হাসপাতালে যাই, তখন আমাকে যে রিসেপশনে যে থাকে তখন সে আমাকে কম্পিউটারে দেখায় যে স্যার আপনাকে ট্রিটমেন্ট দেওয়া যাবে না। তখন আমি ওই কম্পিউটারের স্ক্রিনশটটা নিয়ে বেরিয়ে আসি এবং আমার ট্রিটমেন্ট রিফিউজ করা হয়েছে। আমার একটা প্রশ্ন ছিল যে আমি কি অপরাধ করেছি, আমাকে কেন এই ট্রিটমেন্ট দেওয়া হচ্ছে না। কিন্তু আমার কাছে যেহেতু কোনো চিঠি আসে নাই, আমি কার কাছে লিখবো? আমার মনে হয় যে কথাটা বললেন, আমার অপরাধ ওইটাই। আমাকে এখন বলতে হবে যে সেনাবাহিনী তাদের উপর বাংলাদেশে কোনো অপরাধ ঘটে নাই। আচ্ছা। বাংলাদেশে পিডিআর হত্যা সাথে কোনো সামরিক কর্মকর্তারা জড়িত না, কোনো র্যাব বা গোয়েন্দা সংস্থার অফিসাররা জড়িত না, গুম খুন হত্যার সাথে কোনো সামরিক অফিসাররা যারা বর্তমানে চাকরিরত আছে বা অবসর গিয়েছেন সম্মানের সাথে, তারা কেউই জড়িত না। এগুলো যদি আমি বলি এবং প্রচার করা শুরু করি, কালকে আমার সব উইথড্র হবে এবং আমি আমার বাসায় উঠতে পারবো। ৮ বছর আগে আমার ডিওএইচএস এর বাড়িতে ওঠার কথা, ওইটা গোয়েন্দা সংস্থার ইশারায় ওটা আটকে রয়েছে বিভিন্ন ঝামেলার মধ্যে। আইনগতভাবে তারা পার্সু করছে, যার কারণে এটা আমি একটা সাফারিং এর মধ্যে আছি, কিন্তু এটা শোনার কেউ নাই দেশে। এখনো আমার জন্য কিন্তু এখনো হাসিনা দেশে আছে। আমি বাকি আমার টিমের জন্য আমি মনে করি এখনো হাসিনার শাসন চলতেছে। জি, স্যার আমার মনে হয় মূল আলোচনায় আসি। সেটা হচ্ছে যে আপনি জি। গত ২ দিনে দেখেছেন কি ঘটছে দেশে। আ আপনার সাথে এই আলোচনায় যুক্ত হবার আগেও আলোচনা হচ্ছিল যে লাশের ব্যাপারে কিছু তথ্য আপনার কাছে এসছিল। আমরা সেটা দিয়ে শুরু করি যে মাইলস্টোনে যে লাশের কথা যেটা নিয়ে বিভ্রান্ত তৈরি হয়েছে, এই বিভ্রান্তিটা আসলে মানে আসলেই ঘটনাটা কি? এর কোনো তথ্য আপনার কাছে আছে কিনা? আমি একটু মানে পুরনো কথাটা বলি। এটা আসলে আমাদের পুরনো কালচার। কিন্তু ডিজিটাল যুগে, সোশ্যাল মিডিয়ার যুগে
আগে যে আমরা লঞ্চ ডুবি দেখতাম, লঞ্চে কিন্তু 500,000 যাত্রী ঈদের সময় লঞ্চ ডুবি হতো। আমরা সরকার থেকে ঘোষণা করতো 150, 150, কোনো ক্ষেত্রে আরো কম। এইটা কালচার কিন্তু পুরানো। হুম, কিন্তু হুম। এই আমি মনে করি এই জিনিসটা এই মানুষ এই ডিজিটাল যুগে সোশ্যাল মিডিয়ার যুগে যে এটা সম্ভব না, এটা করা উচিত না, এটা কোনো সুযোগ নাই। মানুষ সবার হাতে মোবাইল ফোন, সবার হাতে ডিজিটাল কম্পিউটার, ল্যাপটপ। এই একই সিস্টেমটা মানে আমাদের সেনাবাহিনীর চিন্তাধারা বা সশস্ত্র বাহিনীর চিন্তাধারা বা কর্তৃপক্ষের চিন্তাধারা ওই লাইনে রয়ে গেছে যে আমরা 200 জন মারা যাবে, আমি 20টা লোক সামনে শো করব, অফিসিয়ালি ডিক্লেয়ার করব, বাকিদের সাথে বাড়িতে যে কন্ট্রাক্ট করে তাদেরকে টাকা পয়সা দিয়ে আসবো, তোমরা চুপ থাকো, তোমরা কেউ আওয়াজ তুলবা না। এটাই কিন্তু ছিল আগের সিস্টেম। মানে কোন একটা আর্মির গাড়ি একটা অ্যাক্সিডেন্ট করলে সেটা সমাধান হতো কিন্তু এইভাবে। বাট আমার কথা হচ্ছে সেটা তো সম্মতির সাথে হইতে হবে। এখন এই মুহূর্তে এটা একটা কিন্তু রাষ্ট্রীয় ক্রাইসিস। এখানে কিন্তু লাশ ডেড বডি লুকানোর বা হাড্ডিগুডি বালতিতে করে রাত্রেবেলা ছড়িয়ে নেওয়ার, আমার কালকে রাত্রে বেশ কিছু ছবি আমার কাছে এসেছিল, একটা লিঙ্ক এসেছিল, আমি দেখার পরে লিঙ্কটা আমি সেভ করেছিলাম, সকালবেলা শুনলাম যে ওই লিঙ্কটা পুরো ফেসবুক ইয়েটাই ডিলিট করে দেওয়া হয়েছে। তার মানে যারা মনে করছে যে এটা লিক হলে তারা বিব্রত হবে, তারা ওই রাষ্ট্রীয় সিস্টেমটাকে ইউজ করে এই লিঙ্কটাকে ডিলিট করা হয়েছে। এই সন্দেহে এটা 20, 25 বা 27 জন না, 4টা রুম। এবং যে দুর্ঘটনা নিয়ে যে ক্রাইসিসটা বা প্রশ্নটা উঠছে, প্লেনটা ওঠার 15 থেকে 18 মিনিটের মধ্যে আবার এটা ফেরত যাচ্ছিল। এটা কিন্তু এই যে দিক থেকে মাইলস্টোনে হিট করেছে, ইট ইজ টুয়ার্ডস দি রানওয়ে। আমাকে বুঝতে হবে একটা প্লেন উঠছে মানে কিন্তু 15 মিনিটসে অনেক দূরে চলে যাওয়ার কথা। তার মানে অর্ধেক সময় গেছে বা ফেরত আসছে, ঘুরে এটা টার্ন নিছে ওঠার পরপরই যান্ত্রিক ত্রুটির জন্য। এবং যেহেতু অল্টিটিউড অ্যাচিভ করতে পারে নাই, ওই জন্য সিট বেল্টও ওপেন করে নাই বা করতে পারে নাই। এখন প্রশ্ন হচ্ছে যে সিট বেল্ট খুলে নাই না পাইলট শেষ পর্যন্ত চেষ্টা করছে। এই টাইমের পরিপ্রেক্ষিতে আমার মনে হয় না যে পাইলট তার এই পরিস্থিতিতে সে প্লেনটাকে খোলা জায়গায় নেওয়ার চেষ্টা করছে বা এই সুযোগ তার ছিল না। এমনও হইতে পারে, এটা কোনো সিদ্ধান্ত দেওয়ার কোনো বিষয় না, তদন্ত করলে জানা যায়। পাইলটের লাস্ট মোমেন্টের কমিউনিকেশন রেকর্ড থাকার কথা, ব্ল্যাক বক্সে এটা থাকার কথা। এই জিনিসগুলো উদ্ধার হলে, যেরকম ইন্ডিয়ান এয়ারলাইন্সে 2 পাইলটের কনভারসেশনে বের হয়েছে যে ফুয়েল লাইন স্টপ কেন, অল ফুয়েল লাইন স্টপ কে করলো, জুনিয়র পাইলট সিনিয়রকে জিজ্ঞেস করেছে। দিস কোয়েশ্চেন ওপেন দি অল কনফিউশন অফ ইন্ডিয়ান এয়ারলাইন্স অ্যাক্সিডেন্ট, যে ফুয়েল লাইন কেউ বন্ধ করেছে অথবা এটা কাজ করে নাই, দ্যাট ওয়াজ দি রিজন ফর অ্যাক্সিডেন্ট। এখানেও কিন্তু ওই লাস্ট মোমেন্ট কনভারসেশন উইথ দি পাইলট এন্ড কন্ট্রোল থাকার কথা। আমরা গেস না করে প্লেনটা হচ্ছে 2020 সালে ম্যানুফ্যাকচারিং কান্ট্রি এটা অফ করে দিয়েছে, অবসোলিট ঘোষণা করছে, তারা আর উড়ায় না। বাট আমরা 13 সালে এটা সম্ভবত কিনেছি নতুন হিসেবে, এবং কিনে আমরা 12 বছর সময় হয়েছে। সেই হিসেবে এটা একটা পুরানো মডেল এবং অনেকদিন চলেছে। আমার ধারণা আমরা যে গুজবটা শুনি যে বিমান বাহিনী প্রধান 3,000 কোটি টাকা নিয়ে গেছে, এই বিমান, নতুন বিমান যেহেতু কেনা হয়নি, ম্যাক্সিমাম বিমান বাহিনীর বরাদ্দটাই মেইনটেনেন্স পারপাসে ইউজ হতো, এবং সেইটা প্রপার হয়েছে কিনা সেটা তদন্তের বিষয়। এবং এই ধরনের অ্যাক্সিডেন্ট কেন হয়, অতীতেও অ্যাক্সিডেন্ট হয়েছে, কিন্তু প্রবলেম হচ্ছে আমাদের দেশে মানে যে সংস্থায় অ্যাক্সিডেন্ট হয় সেই সংস্থাই তদন্ত করে। এই জিনিসটার থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। বিমান বাহিনীতে অ্যাক্সিডেন্ট হচ্ছে, বিমান বাহিনী তদন্ত করছে, তাহলে কি তারা নিজেদের ফল্ট বলবে যে আমরা মেইনটেনেন্স করি নাই বা আমরা পায়ে তেল ভরি নাই বা ফুয়েল লাইন চেক করি নাই, এই ফল্ট ছিল ওই ফল্ট ছিল? তারা নিজেরা এটা একটা কাকতালীয় একটা কোনো একটা বিষয়কে দায়ী করে জিনিসটাকে প্যাচ আপ করা হয়। এটা সব নিজস্ব ডিপার্টমেন্টের ইনকোয়ারি, সরকারি বাহিনীতেও তাই হয়, সরকারি অফিসেও তাই হচ্ছে। জেলাতে কোনো প্রবলেম হলে এডিসি রেভিনিউ বা এডিসি জেনারেল ইনকোয়ারি করতেছে, তো ওনারা তো ওনার জেলার তথ্য বাইরে কাউকে জানতে দিবে না, তারা এটা গোপন করেই চলে। এই কালচারটা এখানে হয়েছে। বাট এখানে যেহেতু অনেক ডেড বডি ইনভলভ, অনেক ছাত্র ইনভলভ, অনেক লোকের নজর, ওটা একটা মানে উত্তরার দিয়াবাড়ি তো এই মেট্রো রেলের কারণে ওটা একটা এখন জনবসতিপূর্ণ এলাকা, ওখানে সবাই দেখতেছে কি হয়েছে। এবং আমি যেটা শুনলাম প্লেনটা হিট করেছে 4টা ক্লাসরুম এফেক্টেড। তো সুতরাং 4টা ক্লাসরুমের ভিতরে যারা ওই মুহূর্তে ছিল তারা সবাই তো মানে আর বেঁচে থাকার কথা না। আশেপাশের যারা ইনজোর্ড বার্ন তারা, তাদেরকে উদ্ধার করা হয়েছে। ক্লাসরুমের ভিতরে যখন প্লেনটা যে আটকাইছে, ওর মধ্যে কিন্তু যারা ছিল অ্যাজ ইট ইজ দে ওয়ার বার্নড অ্যান্ড
মানে তাদের হাড্ডিগুড্ডিও আছে কিনা সন্দেহ। এই জিনিসগুলো স্কুল অথরিটি কিন্তু পারবে আমার মনে হয় বের করতে, যদি তাদের যে অফিসে রেকর্ড মেনটেন করা হয় ওটা যদি হারিয়ে না থাকে। স্যার অ্যাকচুয়াল ডেট আপনারা তো স্যার মাস্তান, মানে আপনাদের মাস্তানির কাছে তো মানে ম্যাজিস্ট্রেটরাও বিচার ঠিক মতো করতে পারে না, তো আপনাদের মতো এরকম মাস্তান সেনাবাহিনীর মানে কাছে কি একজন স্কুলের শিক্ষক বলেন আর ম্যানেজিং কমিটির প্রধান বলেন, তিনার পক্ষে কি সম্ভব সত্যি আসলে সেখানে কি হয়েছে সেটা নিয়ে তদন্ত করা, কিংবা না না, আপনি বাট যেটা স্কুল বললেন। তার রেজিস্টার্ড ক্লাসের স্টুডেন্টরা যারা হাজির হয়েছে ওই দিন সকালে যারা ক্লাসে জয়েন করছে সেই সংখ্যা কি করে লুকাবে? হুম। তাদেরকে যদি খোঁজা হয়, মা বাবারা কি বলতে পারবে তার মা বাবা মেয়ে বাচ্চাকে আরেক জায়গায় পাঠায় বলবে আমার বাচ্চা মারা গেছে? এটা কি সম্ভব? এই এটা জিনিসটা তো বুঝতে সম্ভব, হবে। এটা তো সম্ভব তো স্যার। এটা যদি কেউ হাসিনুর চিন্তা করে এটা হাসিনুর স্যারের হাসিনুর স্যারের গুমের যে ঘটনা, জি, অফিস করছেন, অফিস থেকে উঠিয়ে নিয়ে গিয়েছেন। কেউ জি, কি বলতে জি। পেরেছে? তার ফ্যামিলি ওই অ্যাটিটিউডটা কেউ এখনো জেনেছে রয়ে যে গেছে। সে আমার কোথায় গেল? যেটা কষ্ট ইলিয়াস ভাই, জি। এই অ্যাটিটিউডটা এখনো চেঞ্জ হচ্ছে না। আমরা এই নোশনটা ব্রেক করতে পারছি না। আমরা কিন্তু ৫ আগস্ট থেকে এই নোশনটাই ব্রেক করতে চাচ্ছি। আমরা এই সংস্কারের জন্য জোর দিচ্ছি যে সংস্কার প্রয়োজন। আমাদের ভিতরে ঢুকতে হবে, দেখতে হবে এখানে কোনো অন্যায় অপরাধ। আমি বলতেছি না যে বিরাট কিছু হইছে। কিছু একটা হইছে যেটা সঠিক না। নাইলে হাসিন কেন হবে? ৫ টা অফিসার দীর্ঘদিন আটক থাকার পরে ওই তাপস হত্যা মামলায় জেল হবে, জুলুম হবে। এখন কোনো মামলাই নাই। মামলা বাতিল। এই আরেকটা মেজর জাকির আছে দীর্ঘ সময়, তাকে ফোর্স রিটায়ারমেন্টে 2 বছর পরে তাকে ধরে নিয়ে এসে গুম করে রাখা হয়েছে 185 দিন। তারপরে তাকে কোর্ট মার্শাল করা হয়েছে। কোন আইনে একটা রিটায়ারমেন্টের 2 বছর পরে? আমি জানি যে আমি আমার এলপিআর শেষ হলে কিন্তু আমি আর কোর্ট মার্শালের আওতায় যাব না। আমি কোন অপরাধ করলে আমাকে সিভিল কোর্টে দিতে হবে। সাধারণ আইনে যাবে। জি, সাধারণ আইনে আমাকে বিচার হবে। আমি যদি কোন মানে মিউটিনি সর্ট অফ থিং এ যদি ইনভলভ থাকি সেখানে আমার কোর্ট মার্শালের সাথে ইনভলভ করার সুযোগ আছে। কিন্তু সেখানে সামরিক বাহিনীর চাকুরিরত কাউকে ইনভলভ থাকতে হবে। যে হুম, একটা চাকুরিরত অফিসারকে কোর্ট মার্শাল হচ্ছে তার সাথে কে কে সহযোগী ছিল তাদের বিচার হলো। আমরা একই জিনিসটা কিন্তু বিডিআর হত্যার ক্ষেত্রে দাবি করছিলাম যে এখানে ৪৪ রাইফেল ব্যাটালিয়ন প্লাস কিছু অফিসার বিডিআর এর ভিতরে রীতিমতন যোগাযোগ করছে, থাকছে, খাইছে, নরমালি তারা হাসি খুশি বেরিয়ে চলে আসছে। যে ব্যাটালিয়ন বিদ্রোহ করছে তাদের অফিসারদেরকে কোর্ট মার্শাল করতে হবে অপরাধী হিসাবে না, অভিযুক্ত হিসেবে। অভিযুক্ত হিসেবে তাদেরকে বিচার করা হবে, তারা প্রমাণ করবে যে তারা নির্দোষ। হুম। কিন্তু এই কার্যক্রমটা হলে কিন্তু বাকি সমস্ত বিডিআর সদস্য, রাজনীতিবিদ, সিভিলিয়ান সবাইকে বিচার করা যেত। তো এটা জিনিসটা নিয়ে যাওয়া হলো সিভিল কোর্টে এবং সেটা নিয়ে যত নতুন নতুন স্টেটমেন্ট এক একজন বের করতেছে। টাকা পয়সার হিউজ লেনদেন হয়, তারপরে কোর্টে যে স্টেটমেন্ট পাল্টে দেয়। 164 দেয়, আবার টাকা পয়সার লেনদেন হয়, আবার কোর্টে যায় নতুন করে 164 হয়। এই খেলা চলতেছে গত ১৬ বছর। জি। স্যার, ব্রিগেডিয়ার জেনারেল এটিএম জিয়াউল হাসান। স্যার, আপনার কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে যে, ধরেন আমরা লাশ চুরি-টুরি এইসব বিভ্রান্তি এগুলো সব বাদ দিলাম। আমরা মূল পয়েন্টে যাই যে, এই যে দুর্ঘটনাগুলো এবার হলো এটাই না, গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবেই এই দুর্ঘটনা হচ্ছে। এটার জন্য কি আপনার মনে হয় যে বিমান বাহিনী প্রধান, তাদের যে দুর্নীতি লুটপাট, শেখ হাসিনার যে দুর্নীতি লুটপাট ছিল, সেনাবাহিনীর যে লুটপাট, এগুলো কোনোভাবে আপনি দায়ী করেন কিনা? অ্যাকচুয়ালি দুর্ঘটনার জন্য প্রধান যে কতগুলি কারণ হতে পারে, তার একটা হতে পারে যে আহ, আহ, যে এয়ারক্রাফটের ফ্লাইং ওর্দি কিনা সেটা। এবং আজকে বিমান বাহিনী প্রধান খুব স্পষ্ট করে বলেছেন যে তারা এই বিমান তার এর বয়স সাধারণত এটার লাইফ সাইকেল ইজ অ্যাবাউট 30 ইয়ার্স, যার মধ্যে এই বিমানটার এজ হলো 12 বছর বা 13 বছর। 13 বছর ইজ কনসিডার্ড টু বি অ্যান ভেরি মাচ অপারেশনাল এয়ারক্রাফট। এখন এয়ারক্রাফট মেনটেন্যান্স এর ব্যাপারে আমার মানে আমার জ্ঞান অনুযায়ী আমি যা দেখেছি এয়ারফোর্স কে যেভাবে ফাংশন করতে, তারা কিন্তু কোনো এয়ারক্রাফটকে যদি তারা মেনটেন্যান্সে কোনো ত্রুটি পায় তাহলে কিন্তু এই এয়ারক্রাফট কিন্তু ফ্লাই করার কথা না। এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেওয়া, এই ফ্লাইং অফিসার কিন্তু এই ফ্লাইট ক্যাপ্টেনের তৌকির কিন্তু এই সোলো ফ্লাইটের আগেই সে কিন্তু তার ইনস্ট্রাক্টরকে নিয়ে একটা এই এয়ারক্রাফট নিয়েই কিন্তু একটা একটা ফ্লাইট নিয়েছে এবং লাস্ট মিনিট চেক দিয়েছে যে সে কি ফাইনালি ইফ হি ইজ রেডি ফর সোলো ফ্লাইং অর নট।
কারণ ওর স্লো ফ্লাই কথা ছিল আরো 3 দিন আগে, কিন্তু ওয়েদারের কারণে এই ফ্লাইটটাকে 3 দিন পরে আনা হয়েছে। আসলে সমস্যা কিন্তু দুর্নীতি তো আছে, সেটা তো অন্য ব্যাপার। আমি মনে করি যে দুর্ঘটনার জন্য দুর্নীতিকে দায়ী করা সম্ভবত ঠিক হবে না। তবে এটা ঠিক যে যদি বলা হয় যে এয়ারফোর্সের আধুনিকায়নের জন্য কেন নজর দেওয়া হলো না, এখানে কিন্তু বাহিনী প্রধানদের যা করণীয় আমার মতে সেটা হচ্ছে প্রত্যেকটা বাহিনী প্রধান কিন্তু প্রথমে নিজেকে জিজ্ঞেস করবে যে আমার যে দায়িত্ব আমার উপরে অর্পিত, আমি কি আমার বাহিনীকে সেই দায়িত্ব পালনে সক্ষম কিনা। এই প্রশ্নের উত্তর যেদিন সে ঠিকভাবে নিজেকে জিজ্ঞেস করবে, সে যে বাহিনী হোক না কেন নিজেকে জিজ্ঞেস করবে এবং এর উত্তর যদি তার কাছে থাকে ইয়েস আই এম রেডি, তাহলে আমি মনে করব সেই বাহিনী প্রধান তার দায়িত্ব পালন করছে। আর যদি সে মনে করে যে না আমি আমার দায়িত্ব পালনের জন্য তৈরি না, এবং যদি এই প্রশ্নের উত্তরটা যদি তাই হয়, তাহলে তার 3 বছরের বা তার যে চুক্তির সময় তার মূল মন্ত্র একটাই হওয়া উচিত, টু মেক মাই ফোর্স রেডি টু ডু মাই ন্যাশনাল ডিউটি। ন্যাশনাল ডিউটি কি? সেফগার্ড দি সোভারেনিটি অফ দ্য কান্ট্রি, মানে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করার, এটাই তার প্রথম দায়িত্ব। আর কোনো দায়িত্ব তার জন্য ইম্পর্টেন্ট না। এই দায়িত্ব যদি না এই দায়িত্বের জন্য সে তৈরি না হয়, তাহলে অন্য কোনো কাজই তার কাছে নাই। আর দিস ইজ দ্য অনলি জব হি হ্যাজ। কোন রকম ব্যবসা বাণিজ্য মিশন ফিশন এগুলো কিচ্ছু না, নাথিং ইজ রিকোয়ার্ড। যেদিন এই 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 ব্যাপারটা ইন দ্য হার্ট, বাহিনী প্রধানরা যেদিন বুকে হাত দিয়ে নিজেকে বলতে পারবে যে আমি রেডি আমার দায়িত্ব পালনের জন্য, এটাই আমার প্রাথমিক দায়িত্ব এবং এই পালনের দায়িত্ব আমি রেডি, সেই দিন আমি বলবো যে এই বাহিনীর সমস্ত দোষ ত্রুটি দূর হয়ে যাবে। তারা কোনো কোথাও নাক গলাবে না, তারা শুধুমাত্র নিজেদের তাকাবে এবং নিজেদের শত্রুকে বা পটেনশিয়াল শত্রুকে সেটা তারা নজরে রেখে নিজেদেরকে তৈরি করবে। এটা যতক্ষণ পর্যন্ত না হবে ততক্ষণ পর্যন্ত এই বাহিনীগুলি তৈরি না তাদের মূল দায়িত্ব পালনের জন্য। এখন বাহিনী প্রধানরা নিজেদেরকে জিজ্ঞেস করতে পারে। আমি মনে করি আমি যদি এরকম একটা দায়িত্বে থাকতাম, আমি শিওর আমার ছেলে বা আমার মেয়ে আমাকে জিজ্ঞেস করতো যে তোমার বাহিনী কি, ইজ ইট রেডি ফর ওয়ার অর নট, এবং সেই উত্তর যদি আমি না দিতে পারি, আই ডোন্ট ডিজার্ভ টু রিমেইন দেয়ার। দিস ইজ মাই সিম্পল, এটাই আমার কথা। এবং আমি মনে করি যে কোনো সামরিক অফিসার যে নাকি এই দেশে কমিশন পেয়েছে, তারপরে সে চাকরি করেছে, বিভিন্নভাবে তাকে প্রশিক্ষিত করা হয়েছে, তার দায়বদ্ধতা আছে এবং এই দেশের মানুষের ট্যাক্সের টাকায় আমরা চলি। সুতরাং আমাদের এই দায়বদ্ধতা আছে যে তাদের যে নিরাপত্তা নিশ্চিত করা এবং দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা নিশ্চিত করা, এটাই আমাদের একমাত্র দায়িত্ব। এবং এই দায়িত্ব পালনে যদি আমরা ব্যর্থ হই, আমি মনে করি প্রত্যেক বাহিনী প্রধান তার নিজেকে জিজ্ঞেস করা উচিত, am I ready for this war or not? Am I ready for my job? If স্যার I am not ready, then আপনি he স্যার should just leave. আপনি স্যার কি জানেন এমনিতে, মানে লাস্ট যে আমাদের বিমান বাহিনী প্রধান হান্নান থেকে শুরু করে আজিজ, শফি, এই যে সেনাবাহিনী প্রধান যারা আমি ছিলেন, আমি এখানে আমি একটা কথা বলি। বর্তমান বিমান বাহিনী প্রধান যে আছে উনি নিঃসন্দেহে ওয়ান অফ দি বেস্ট অফিসার অফ এয়ারফোর্স, কারণ এই অফিসারটা আমার ছাত্র ছিল এবং উনি খুব আপরাইট, এটাও আমি জানি, উনি তো খুব বেশি দিন ভেরি হয়নি। আপরাইট। উনি কিন্তু পয়েন্ট ব্ল্যাঙ্কে সত্য কথাটা বলে দিবে এবং এটার জন্য উনি কার্পণ্য করবেন না, এটা আমি জানি। কিন্তু শুধু তার এই ব্যক্তিগত কোয়ালিটি যে এই দুর্ঘটনার জন্য, এটা যেহেতু বাহিনীর একটা অ্যাক্সিডেন্ট, বাহিনী প্রধান হিসেবে কিন্তু এই দায় তার উপর চলে আসবে, কিন্তু সে ব্যক্তিগতভাবে কতটুকু দায়ী এটা আমি জানি না। উনি কি এসে বলেছেন নাকি যে এই যে হান্নান সাহেব কি পরিমাণে টাকা লুটপাট করে নিয়ে না, গিয়েছেন, এটা এই উনি হিসাব দিয়েছেন? এটা হয়তো পাবলিকলি এটা উনি বলেন নাই, বাট আমি জানি না উনি কারো কাছে এটা এক্সপ্রেস করেছেন কিনা। তবে এটা যেহেতু মানে ওনার কি বাহিনী দায়িত্ব ছিল প্রধান, না এটা নিয়ে, ওনার নিজেরই তো দায়িত্ব ছিল এটা নিয়ে মামলা করার, মানে উনি যদি নাকি হ্যাঁ আসলে মামলা করেছে, মামলা তো অ্যাকচুয়ালি বাহিনী প্রধানরা তো এই ধরনের মামলা করেন না, কিন্তু তার বিরুদ্ধে দুর্নীতির মামলা হয়েছে। কারণ এখানে একটা জিনিস লক্ষ্য করার ব্যাপার, এই একটা মাত্র যে বিপ্লবটা হলো বা যে পরিবর্তনটা হলো, এই পরিবর্তন খুব আশ্চর্যজনক ভাবে
ইতিপূর্বে কিন্তু কখনোই এই কোনো বাহিনীর এই ধরনের লেভেলের অফিসাররা কিন্তু কখনো দেশ ছেড়ে পালায় নাই। এই বিষয়টা আমি জানি না এটা উনাদের কাছে কেমন লাগে। আমি যদি এখানে হতাম, আমি যদি আমার যদি এরকম জায়গায় আমি যদি সার্ভিসে থাকতাম, আমি এটাকে কোনোভাবেই মেনে নিতে পারতাম। কষ্ট লাগে তো ওনাদের, এই যে যারা পালিয়ে গিয়েছে এইটা যদি কষ্ট লাগে, এই কষ্ট লেগে চুপ থাকার কোনো কারণ নাই। না, কষ্ট এই লাগে কষ্ট যদি লেগে থাকে তাহলে এই বাহিনীর ভাবমূর্তি উদ্ধার করার দায়িত্ব তাদের। স্যার কষ্টটা ওই ওয়েতে না, কষ্টটা হচ্ছে যে ওনারা পালিয়ে গেল, ওনারা দেশে নাই, এইটার জন্য ওনাদের কষ্ট হয়। কেন দেশে নাই, কেন পালিয়ে গেলেন, দেশে থাকলে ওনাদের ভাল লাগতো। কারণ আপনারা যারা দেশে আছেন এইটা হচ্ছে ওনাদের কষ্ট, যেই কারণে আপনাদেরকে এখন পিএনজির শিকার হইতে হয়। এই পিএনজির ব্যাপারটা খুবই দুঃখজনক। প্রথম কথা হচ্ছে যে ব্রিগেডিয়ার জেনারেল হাসান নাসির উনি খুবই স্বাধীন চেতা একজন মানুষ, এবং উনি যদি কোনো সময় কোনো ভুল ত্রুটি দেখে থাকেন সেটার সঙ্গে উনি কখনোই আপোষ করেন নাই। সেনাবাহিনীতে, বাংলাদেশ সেনাবাহিনীতে যারা আমি স্যারের অধীনে কাজ করি নাই, তবে আমি স্যার আমার পাশের ব্রিগেড কমান্ডার ছিলেন, আমি ওনাকে দেখেছি। তারপরে আমি যখন একটা হিলট্র্যাক্স একটা ব্রিগেড কমান্ডার, উনি আর একটা প্রতিষ্ঠানের প্রধান ছিলেন, সেখানেও তাকে দেখেছি। এবং উনি খুব পরিচিত এই ব্যাপারে যে উনি একজন আনকম্প্রোমাইজিং অফিসার।